দর্শক, আসসালামু আলাইকুম। খুব মন খারাপ না? মন একটু খারাপ হবার কথা, তবে আশার আলোও কিন্তু আছে। যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। এখন এই যে জামাত ইসলাম হেরে গেল, এখন তাদের কি করা উচিত? তারা এখন এই বিষয়টাকে, এই সময়টাকে কিভাবে মোকাবেলা করবে বা কিভাবে ট্যাকেল দেবে? এবং মানুষ কিন্তু তাদেরকে ভোট দিয়েছে। এখন তাদের ভোটারদের প্রতি তাদের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বটা কি? কোন স্ট্র্যাটেজি এখন তারা গ্রহণ করলে তাদের জন্য ভালো হবে? এই বিষয়টা বলার আগে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। অনেকেই দেখলাম বিভিন্নভাবে জামাত ইসলামকে পরামর্শ দিচ্ছে, বা জামাতের অনেক নেতাকর্মী তারা খুব আন্দোলনমুখী, আন্দোলন করার জন্য পরামর্শ দিচ্ছে, জামাতকে তারা আন্দোলনে নামাতে চাচ্ছে। এই বিষয়টার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনারা আগে শুনে নেবেন, আমাকে আগেই গালিগালাজ করবেন না। আমি এই বিষয়টার সাথে একটু দ্বিমত পোষণ করি। কারণ আপনি এখন আন্দোলন করে কি করবেন? আমার কাছে তো মনে হয় যারা এই আন্দোলনের পরামর্শ দিচ্ছে, যে জামাত এই যে এত বড় একটা মেসাকার করে দিল, এরকম ফল উল্টে তাদেরকে হারিয়ে দিল, হ্যাঁ, এটি তো অস্বীকার করার উপায় নেই। কিছু কিছু তো অনিয়ম হয়েছেই, এটি তো প্রতিষ্ঠিত কথা। কিন্তু এইটার পরেও তো সামনে আগাতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই এখানে। এখন যারা আন্দোলনে নামার জন্য জামাত ইসলামকে উস্কে দিচ্ছে, তাদের বিষয়ে একটি কথা আগে একটু বলি আসেন। আচ্ছা, চিন্তা করুন তো আপনারা, 5 আগস্ট 2024 এর আগের কথা একটু চিন্তা করুন তো, কোথায় ছিল জামাতের অবস্থান? এই রাষ্ট্রের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি ধূলি, প্রতিটি কণা চেয়েছে বিএনপি ক্ষমতায় আসুক। জামাত ইসলাম জনগণের ভোট পেয়েছে, প্রচুর ভোট পেয়েছে। তাদের জন্মের পরে 71টা আসন পাওয়া এটাই প্রথম। এটাকে আপনি যদি আপনার পরাজয় ভাবেন তাহলে ভুল করবেন। এটা আপনার বিজয়, মহা বিজয়। এই যে 71টা আসন, এটা জনগণ ভোট দেয় নাই? অবশ্যই জনগণ ভোট দিয়েছে। আরো একটু পেলে ভালো হতো, এবং এক্সপেকটেশনও ছিল আরো একটু পাওয়ার। কিন্তু সেখানে একটা কিছু হয়েছে। এখন এই আসনগুলো পাওয়ার পরে বা অনিয়ম হয়েছে, এইটার পরে এইটা ভেবে যদি বিএনপিকে সহযোগিতা না করে, বা যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদেরকে যদি সহযোগিতা না করে আন্দোলনে যায়, তাহলে বলুন তো কি অবস্থা হবে জানেন? আন্দোলনে নামার সাথে সাথে এই রাষ্ট্রের যারা চায় নাই জামাত ক্ষমতায় আসুক, যারা এই রাষ্ট্রের যারা মনে করেছে যে জামাত ক্ষমতায় আসলে তাদের স্বার্থের চরম ব্যাঘাত ঘটবে। কেমন ব্যাঘাত ঘটবে আমি একটা উদাহরণ দেই। যে লোকটা রেল কোম্পানিতে চাকরি করে, ও তো রেল কোম্পানিতে চাকরি শুধু করে না, ও রেলের তেল বিক্রি করে খায়, এবং ওর বেতনের পরেও ওর সন্তানকে যে ভালো একটা স্কুলে পাঠায়, সেই স্কুলে মনে করেন যে মাসে 40,000 টাকা তাকে বেতন দিতে হয়। এখন ওর চিন্তা যে এই রেলের তেল বিক্রি করে, চুরি করে আমাকে এই বেতন তুলতে হবে, আমার সন্তানেরও এই বেতন তুলতে হবে। তো সেই লোকটা তো চিন্তা করেছে যে জামাত ইসলাম আসলে তো আমি আর এই তেল বিক্রি করতে পারবো না। তাহলে ও কোন আক্কেলে ওর বাঁশ ঝাড়ের কাছে গিয়ে বলবে যে ও বাঁশ, তুমি ঝাড়ে কেন, আমার পাশায় এসো? এটা সে বলবে না। কেউ নিজের বাঁশ নিজে নেয় না। আচ্ছা, যে পুলিশ অফিসার, একজন মনে করেন ওসি, তার তো একটা টার্গেট আছে, তার মান্থলি এত ইনকাম করতে হবে। তো ও যখন চিন্তা করবে জামাত ইসলামের আমির যখন বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কেউ যদি দুর্নীতি করে বা ঘুষ খায় ওর পেটের ভিতর থেকে বের করে আনবো, এটা শোনার পরে তার কপালে ভাঁজ পড়েছে না? কারণ এই রাষ্ট্রের সিস্টেমটাই দাঁড়িয়ে গেছে, এটাই রাষ্ট্রের সিস্টেম। এটা আপনি যখন বন্ধ করতে যাবেন, কোন দল এটা বন্ধ করতে গিয়ে এখানে সে রাজনীতি করতে পারবে না। তো ওই ওসি আপনার রাষ্ট্র ক্ষমতায় আনবে, ওর রিজিক বন্ধ করবে নিজে নিজে, এটা কোনো পাগলে বিশ্বাস করে? ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা, আমি আর বললাম না, প্রত্যেকটা সেক্টর ধরে 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 আপনি আগানোর পর একটু চিন্তা করুন তো,
এরা আপনাকে ক্ষমতায় আনবে? তাহলে যেহেতু এরা ক্ষমতায় আনে নাই, এরা আপনার বিরোধী, এখন যদি আপনি আন্দোলনে নামেন, আন্দোলনে নামার সাথে সাথে এরা সব একত্রিত হবে। সাথে যারা নতুন রাষ্ট্র ক্ষমতায় আসলো, সে ভাববে যেহেতু আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, আমি শান্তিপূর্ণভাবে দেশ চালাবো, এটা করতে দিবে না, তাহলে সে আপনার শত্রু হলো। এরপরে আপনার শত্রু হবে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, এরা আপনার শত্রু হবে। ঠিক এই মুহূর্তের কথা আমি বলছি। তো এইটা কি যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা জানে না? আর তারা জানে বলেই আপনি যাতে কোনো ঝামেলা না পাকাতে পারেন, তার জন্য এই যে আজকে পঞ্চগড়ে এই ভিডিওটা দেখুন। পঞ্চগড় আজ সকালে জেলা বিএনপির সভাপতি তিনি এই যে অফিসটা খুলে দিলেন, দেখুন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি, চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যবদ্ধের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তাহলে তাকে যে নামানো হলো, ডেকে আনা হলো, এটা কি এমনে এমনে? তাদের মাথা কি আমার আপনার মাথার মতো? তো সে তার সম্ভাব্য বিপদ কোন দিক থেকে আসতে পারে সেই বিপদ ঠেকানোর জন্য তার স্ট্র্যাটেজি থাকবে না? তাহলে এই যে তাকে আনা হলো। কিন্তু এরপরে নির্বাচনের দিন রাত্রে যখন এই যে ফজলুর রহমান কিশোরগঞ্জের উনি যখন বিজয় লাভ করলেন, তার স্লোগানটা শুনেছেন? তার কর্মী সমর্থকেরা সেখানে তো সব ছাত্রলীগের ছেলেপেলে স্লোগান দিয়েছে। স্লোগানটা একটু শুনুন। তাহলে এরাও এসে যোগ দেবে। এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এদের ঘোষণা শুনেছেন তো যে তারা বিএনপি তাদের কোনো সমস্যা নাই, জাতীয় পার্টি তাদের কোনো সমস্যা নাই, তারা সব এক, তারা সবাই মিলে একত্রে আপনাকে তাড়াবে, আপনাকে তারা সহ্য করতে পারে না। তাহলে আপনি আন্দোলন করতে বলেন, এই আন্দোলন করতে যাওয়া মানেই ওই যে আগেই বললাম না, এই যে হাজার হাজার নেতাকর্মীর জীবন কি আবার ধ্বংসের দিকে ঠেলে দেবে? আমরা খবর পেয়েছি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। এটি চলবে 2-4 দিন। তো এটা কি আরো বাড়তে দেওয়া উচিত? যখন আন্দোলনে যাবে তখন তো এটি আরো বাড়বে। এই জন্য এখন সঠিক স্ট্র্যাটেজি হচ্ছে জামাত আমিরের উচিত খুব দ্রুত সময়ের ভিতরে তার জোটে যারা আছে 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে নিয়ে তারেক রহমানের সাথে বসে তিনি কিছু শর্ত একেবারে স্পেসিফিক ভাবে, যেমন যে আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আমরা আপনাকে সমর্থন দিচ্ছি, আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব, আমরা কোনো ঝামেলা করব না, কোনো আন্দোলনে যাব না, আমরা সংসদে যাব, আমরা শপথ পড়ব, সবই করব, তবে আপনাকে আমাদের কিছু শর্ত দিচ্ছি, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। নাম্বার 1, আপনি ওসমান হাদির বিচার করবেন, এই ওয়াদা আপনাকে করতে হবে। নাম্বার 2,
যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এবং আপনারা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাকে বাস্তবায়ন করতে হবে। নাম্বার 3, যারা স্বৈরাচার ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, যারা আপনার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যারা এদেশের স্বাধীনতাকামী মানুষকে হত্যা করেছে, যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদের ব্যাপারে আপনার একটা নীতি থাকতে হবে, তাদের বিচার করতে হবে। নাম্বার 4, আপনি আপনার বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে যে অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদেরকে যে হামলা করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি ভাষণ দিবেন, তারা এটা একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসবে। তাহলে আমরা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব। আর যদি আপনি এটি না করেন, তাহলে সেটাও বলেন, পরিষ্কারভাবে এটি আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতিকে জানাবো। যদি না করেন, তাহলে আমরা মাঠে আন্দোলন করব, আমরা সংসদে যাব না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা জাস্ট আমার মনের কথা বললাম। আরো স্পেসিফিক ভাবে তারা এইভাবে লিখে নিয়ে তারেক রহমানের সাথে বসা উচিত, বসে